এর মাংস এত টেস্ট, এত সুস্বাদু যে কখনো খায়নি সে বলতে পারে। আপনি তো প্রবাসে থাকেন আমেরিকাতে, জি। সেখানে বসে এই খামারটি কিভাবে পরিচালনা? আমি আমেরিকান প্রবাসী বা আমেরিকান সিটিজেন এই পরিচয় আমি দিই না। আমি একজন খামারি। আমি এই ছাগল আর গাড়লগুলো নিয়ে গেলে আমি নিজে মাঠে চড়াই। এই গাড়ল খামার নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা? দর্শক বন্ধু ও খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি একেবারে একটি প্রান্তিক খামারে। আজকে জানবো এই খামারে কিভাবে এই গাড়লগুলো লালন পালন করছে। আসলে গাড়ল লাভজনক না লস, সেটাও জানবো খামারি ভাইয়ের কাছ থেকে। আসুন আমরা ভাইয়ের সাথে কথা বলব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভাইজান, ঘুরতে ঘুরতে চলে আসলাম আপনার গাড়লের খামারে। তা জি। সব মিলিয়ে গাড়লগুলো কেমন আছে? সব মিলাই গাড়ল ভালোই আছে, সুস্থ সবল আছে। আর আমার গাড়লগুলো অনেক বাচ্চা দেয়। তো ভাইজান, আজকে আমরা জানবো আমার দর্শকদের জন্য আপনি কিভাবে এই গাড়লগুলো লালন পালন করছেন। আমরা জানতে পেরেছি আপনি একজন প্রবাসী, জি তারপরেও আপনি দেশে গাড়ল খামার করছেন। জি। আজকে সব কিছু জানবো। তো প্রথমে আমরা আপনার পরিচয়টা আমার দর্শকদের দিতে চাই। এটা আমার গ্রাম। আমার গ্রামের নাম মাগুরা। এটা কুষ্টিয়া সদর থানা, গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন। আমার নাম মোহাম্মদ রাশিদুল হাবিব। আর আমি একজন আমেরিকান প্রবাসী, আমেরিকান সিটিজেন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার পরিচয়টা পেয়ে। তো আমরা জানতে চাই ভাই, আপনি একজন আমেরিকান প্রবাসী, তারপরেও কেন এই গাড়ল খামার জগতে আসলেন, এটা আমরা জানতে চাই। আসলে এটা আমার একটা শখের বশেই করা। আমার এখানে আমি দেশে আসি, এসে আমার কোনো কাজ থাকে না। যাই 2-1 বছর পরে আসি, এসে ঘুরে বেড়াই, সময়টা নষ্ট হয়। তো আমার এইগুলো আসলে অনেক ছোটোবেলারই স্বপ্ন, আমার একটা খামার হবে। তো সেই আলোকে আমার এই গাড়ল খামারটা করা। হ্যাঁ, আমার এইগুলা খুব ভালো লাগে। তাই? আমার যখন মনটা খারাপ হয় আমি এই খামারে আসি, আমার এইগুলা দেখলে এমনি মন ভালো হয়ে যায়। ও আচ্ছা, এখানে আচ্ছা, একটু সময় কাটাই। বুঝতে পেরেছি। তো ভাই, কয়টা দিয়ে শুরু করেছিলেন আপনি? আমি 20টা দিয়ে শুরু করছিলাম। 20টা। এখন আপনার খামারে কতগুলো আছে? এখন আমার খামারে 40টা প্লাস আছে। 40টা হ্যাঁ, প্লাস। এর ভিতরে কিছু বিক্রি হয়েছে, তাই? তারপরে কিছু আমি জবাই করে খেয়েছি। আচ্ছা। এর মাংস খুব সুস্বাদু। তাই? আপনার এই খামারের বয়স কতদিন হলো ভাই? এই খামারের বয়স, গাড়লের বয়স এই প্রায় 1 বছর। গাড়ল লালন পালন 1 বছর 1 হচ্ছে। বছর। তাহলে 1 বছরের ভিতরে অনেক বাছাই কিনা করেছেন। জি, অনেক বেচা কেনা হয়েছে, অনেক অনেক গাড়ল হয়েছে। অনেক হয়েছে। তো কি মনে হচ্ছে, গাড়ল পালনে কিছু আছে না নেই? না, মানুষের এক একটা স্বপ্ন থাকে। আসলে স্বপ্নগুলা কেমন জানি না, তবে আমার এটা খুব ভালো লাগে। আর গাড়ল হচ্ছে একটা লাভজনক প্রোডাক্ট। তাই? আমি যতটুকু পেয়েছি আমার এই অল্প দিনের এই খামারে, আমি এই অল্প থেকে শুরু করে আমার এতগুলা হয়েছে আমি ভাবতেই পারিনি। তাই? আমার আরো অনেক ছাগল আছে, হ্যাঁ। কিন্তু গাড়লটা আমার জন্য আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, এর মাংস এত টেস্ট, এত সুস্বাদু যে কখনো খায়নি সে বলতে পারবে না। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে গাড়লের মাংস আপনি খেয়ে দেখেছেন? হ্যাঁ, খেয়ে খুবই দেখেছি। টেস্ট। খুবই টেস্ট, খুব নরম মাংস, খুব সুস্বাদু। আপনি গাড়লের মাংস খাইলে যদি 5টা মানুষের ভিতরে বসেন, ওই ঘ্রাণটা আপনি পাবেন। এই গাড়লগুলো আপনাদের সাথে কে কেনে, মানে কারা তারা? নতুন কোনো খামারি? নতুন খামারি এখন বেশি কিনছে। নতুন হ্যাঁ, এটা আসলে অনেক প্রচার হয়েছে, যে প্রচারের কারণে এখন নতুন খামারিরাই দেখা যাচ্ছে এটি বেশি এটার প্রতি ঝোঁক। তাই? অনেকেই ছাগল পালন করছে, গরু পালন করছে, কিন্তু গাড়ল সম্পর্কে প্রকৃতভাবে যে এইটার সম্পর্কে বুঝতে পারছে তারাই বেশি এইগুলা কিনছে। আচ্ছা, আচ্ছা। অনেকে শখ করে 2টা নিয়ে যাচ্ছে, আবার অনেকের ছোটোখাটো একটা খামার আছে, ওরা 5টা-10টা দিয়ে শুরু করছে। এইভাবে এই গাড়লগুলো আসলে এইভাবে বিক্রি হচ্ছে। বুঝতে পারলাম। ভাইজান, এখন আমি আপনার কাছে জানতে চাই যে এই গাড়লগুলো কি আপনি চারণভূমিতে ছেড়ে দেন, না এইভাবে এদেরকে খাবার দিয়ে চাহিদা মেটাচ্ছেন? আসলে যদি চারণভূমি থাকে তো সেটাই হচ্ছে বেটার গাড়লের জন্য। যার চারণভূমি আছে তার জন্য সবচেয়ে সহজ, খরচ কম। গাড়লে তো খরচ খুবই কম। তা আমার এখানে পিছনে মাঠ আছে, এখন ধান, এই ধান কাটা হয়ে গেলে 3 মাস এরা এই মাঠে চড়ার তখন সুযোগ চড়তে থাকবে। পারবে। আর আমার পাশে কিছু বাগান আছে, আমি প্রতিদিন বাগানের ভিতরে ছাড়ি, ওরা ওখানে কিছু ঘাস টাস বাড়তি লতাপাতা। ঘাস চাষ করছেন? জি, আমার ঘাস আছে আমার। সেগুলো কি কেটে দিচ্ছেন? হ্যাঁ, সেই ঘাসগুলো এখানে আমার যারা পাংসুন, নেটের পাংসুন ঘাস আছে,
এইগুলো? যে ঘাসগুলা এরা খুব পছন্দ করে। তাই? আর খড়ের সাথে আমি ওই কিছু ভুসি টুসি দিয়ে এটা সকালবেলা ওদের মাখাই দিলে ওরা ওটা খুব খাইতে পছন্দ করে। আর গাড়ল তো বেশি উচ্ছিষ্ট মানের খাবারই খায়। আমার গরুর যেসব খাবারগুলা হ্যাঁ। এক্সট্রা থাকে ওরা এগুলা বেশি পছন্দ করে। তাই? এগুলো ওরা ভালো তার খায়। মানে আপনার খাবার নষ্ট হয় না? না, খাবার নষ্ট নেই। গাড়ল ছাগলে যে খাবারটা খায় না, গরুতে যেটা খায় না, সেইগুলাই গাড়লে গাড়লে খেয়ে খায়। নেয়। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে সুবিধাজনক। এর খরচ নাই, খুবই খরচ কম। দেখুন দর্শক বন্ধুরা, গাড়লগুলো কিভাবে সবুজ জাতীয় ঘাস খাচ্ছে। তাহলে এভাবে এদের খাবারের চাহিদাটা আপনি মেটাচ্ছেন? জি। আচ্ছা, বুঝতে পারলাম। এদের চিকিৎসা সেবাটা আপনি কিভাবে দিচ্ছেন ভাই? এদের আসলে রোগ নাই। আমি আমার এতদিন আমি এই গাড়লগুলো লালন পালন করছি, এদের ওইভাবে কোনো রোগ টোগ আমি এখন পর্যন্ত পাই নাই যে রোগ হয়ে একটা মারা গেছে বা এদের ওইভাবে চিকিৎসা দেওয়া লাগছে। আমি জাস্ট ওদের ওই পিপিআর এর ভ্যাকসিনটা করাই 6 মাস পর পর। আর কোনো রোগ আমার চোখে পড়ে নাই। আর একটু ঠান্ডা মান্ডা লাগে যদি মাঝে মাঝে, তো ওটাও ঠিক হয়ে যায়। ওটা বাস সাধারণ একটু চিকিৎসা আমরা ওটা নিজেরাই করতে পারি। তো তাছাড়া আর এদের তেমন কোনো রোগ আমি এ পর্যন্ত দেখি না। আপনারা কৃমির ঔষধ খাওয়াচ্ছেন কতদিন পর? কৃমির ওষুধ আমরা 3 মাস পর পরে খাওয়াই। 3 মাস পর পর? আমি কিছুদিন আগে কৃমির ডোজ করলাম, সাথে লিভার টনিক কিছু জিঙ্ক দিয়ে দিছি। আচ্ছা। আবার 3 মাস চলবে এইভাবে। আপনি এদেরকে কখনো ভার্মিক করেছেন ভাই? না, করেন? ভার্মিক করা হয়নি। ভার্মিক করলে গাড়লগুলো সৌন্দর্য আসে। গাড়লের সৌন্দর্য আসে, কেমন সৌন্দর্য? এদের চর্মরোগ হয় না। এদের পশমগুলো খুবই চকচকে থাকে, অর্থাৎ সিল্কি থাকে, এবং এদের পশমে মশা মাছি বসতে চায় না। আচ্ছা। এবং কোনো পরজীবী পোকা সেগুলো এদেরকে আক্রমণ করতে পারে না। আমার ওই যে আইভারম্যাক একটা ড্রপ আছে, জি জি, ওইটা এদের শরীরের উপর দিয়ে ফোঁটা ফোঁটা করে মাঝে মাঝে এটা দিয়ে দিই। আর ভার্মিক করা হয়নি, আসলে আমি তো নতুন, অত আমিও বুঝি না। আস্তে আস্তে আমি ভার্মিকটা শিখছি। হলো তরল, ওটা উপরে দিতে উপরে। হয়। আর ভার্মিক ইনজেকশন ওটা ভেতরে পুশ করলে ওটা বাইরে থেকে আর দেওয়া লাগে কলিজা না। কৃমি টিমি যেগুলো আছে এগুলো মারা যায়। কলিজার কৃমির চিকিৎসা সেটা আলাদা। আলাদা, আপনার আলাদা। যেহেতু এখানে সবকিছু শুকনা ঘাস খাচ্ছে, ভেজা ঘাস খাচ্ছে না, সেক্ষেত্রে আপনার কলিজা কৃমির ওইগুলো চিকিৎসা না দিলেও চলবে। যাক, অনেক ভালো লাগলো ভাইজান। এদের গোসল আপনি কতদিন পর পর করাচ্ছেন? এদের আমি প্রত্যেক সপ্তাহে গোসল করাই। প্রত্যেক প্রত্যেক সপ্তাহে? সপ্তাহে গোসল করাই। প্রত্যেক সপ্তাহে করাচ্ছেন? আমি এখানে যে পাইপ দিয়ে মোটরের পানি দিয়ে এখানে সবাইকে ধরি সুন্দরভাবে, এদের শ্যাম্পু দিয়ে আর ওই যে পাউডার আছে, এই যে কাপড় কাচার পাউডার, জি, এইগুলা দিয়ে ওদেরকে সুন্দরভাবে গোসল করাই দিই। সপ্তাহে করাচ্ছেন? প্রত্যেক সপ্তাহে গোসল করাই, মাঝে মাঝে সপ্তাহে 2 দিনে হয়। যখন কৃমির ডোজ করাই তখন হচ্ছে ওদের একটু ঘন ঘন গোসল দিতে হয়। তবে এদের গোসল দিলে কোনো সমস্যা না। হয় না? না, এরা গোসল দিলে এরা ভালো থাকে। এই বাচ্চাগুলো কি আপনার খামারে হয়েছে ভাই? হ্যাঁ, আমার খামারে এত বাচ্চাগুলো, সুন্দর বাচ্চা? বাচ্চাগুলো খুবই সুন্দর। বাচ্চাগুলো খুবই সুন্দর। এই বাচ্চাটা গতকাল না পরশু দিন হয়েছে, একটা বাচ্চা হয়েছে, কত সুন্দর বাচ্চা দেখেন। বাচ্চাটা আসলে দেখতে অনেক সুন্দর, এর গ্রোথটা খুবই ভালো। গ্রোথ ভালো, তাই না? আর আরেকটা জিনিস দেখি, এই গাড়ল হ্যাঁ। এর বাচ্চার প্রতি এর মার এত দরদ, তাই? এটা ছাগল গরু আমি এইভাবে পাই না। পান না? না, এরা একটা বাচ্চা নিলে ওর মা তো এই যে অস্থির হয়ে যায়, দেখেন। অস্থির হয়ে যাচ্ছে। এর মা এদেরকে খুবই ভালোবাসে। আর বাচ্চাগুলো দেখতে এত ভালো লাগে, খুবই চমৎকার। ছাগলের বাচ্চা থেকে গাড়লের বাচ্চা দেখতে ভালো লাগে। দেখতে ভালো লাগে আর খুবই শান্তশিষ্ট। আর এরা জন্মের পরে 10 মিনিটের ভিতরে দেখা লাগে না, এমনি হয়, এমনি ওর মায়ের সাথে এভাবে দৌড়ে বেড়ায়। 10 মিনিটের ভিতরে সোজা হয়ে দাঁড়ায় এবং হাঁটতে শুরু করে। আচ্ছা, আপনার এখানে কি কি জাতের গাড়ল আছে ভাই? আমি তো আসলে জাত সম্পর্কে ওইভাবে অভিজ্ঞতা না, তবে ওই নিয়ে আসছিলাম যখন, তখন ওরা সব বলছে যে এগুলা ইন্ডিয়ান গাড়ল, এগুলার কোয়ালিটি ভালো। ওরা বলছিল যে লেজ যেটা লম্বা সেটাই আছে কোয়ালিটি। তো এখানে মোটামুটি সবই লেজ, আমার এমনি ক্রস হয়তো 2টা আছে কিনা আমি জানি না, তবে সব কোয়ালিটি। তো আপনি যেগুলো নিয়েছেন সেগুলো সব অরিজিনাল? অরিজিনাল গাড়ল, লেজে ভালো, লেজে ভালো এবং বডিতেও ভালো। এই যে হ্যাঁ, বডিদের মাশাআল্লাহ শরীর স্বাস্থ্য সব ভালো। এরা প্রচুর খায়। এই যে কি সুন্দর বডি। হ্যাঁ, অনেক সুন্দর বডি, অনেক লম্বা, আর লম্বা। এর ওজন অনেক। ওজন অনেক। হ্যাঁ, আমি একটা গাড়ল জবাই দিছিলাম, হ্যাঁ। আমার 25 কেজি মাংস ছিল, আমি আশ্চর্য হয়ে গেছি। তাই? হ্যাঁ, আমেরিকাতে আসার পরে প্রথম আমি একটা গাড়ল আমি শখ করি, আমি ওইটা জবাই দিই, আমি খাওয়ার জন্য ইয়ে করছিলাম, তবে 25 কেজি মাংস হয়েছিল। আচ্ছা ভাইজান, বুঝতে পারলাম 25 কেজি। এটা মা গাড়ল? মা গাড়ল, হ্যাঁ। এগুলো কেমন দামে কিনেছিলেন ভাই? আমার এইগুলা কেনা ছিল, আমি
ওই 20 পিস কিনছিলাম, তার ভিতরে 14টা মা গাড়ল ছিল, একটা পাঠাক ছিল, আর বাদ বাকি 4-5টার মতো একটু বাচ্চা ছিল। আমার অ্যাভারেজে পড়ছিল 17,000 প্লাস। 17,000 প্লাস। 17,000 প্লাস। তার মানে আমরা ধরে নিতে পারি একটি অরিজিনাল মা গাড়লের দাম 17,000 টাকা। 17,000-এর উপরে। মানে আমি যখন যেভাবে কিনছিলাম আর কি, আমি জানি না আমি কি মানে পাঠা মা গাড়ল সব এভারেজে আমার ছোট বাচ্চা ছিল 4-5টা, 14টা ছিল মা গাড়ল, এবং গাড়লগুলো সব প্রেগনেন্ট ছিল। আমার এখানে যেদিন আসছে তার পর দিন থেকে বাচ্চা দেওয়া শুরু করছে। জি, আসেন ভাই, এই যে এই বাচ্চাগুলো সব আমার খামারের। এগুলো আপনার খামারে? আমার খামারের বাচ্চা। বাচ্চাগুলো দেখছেন, এর বয়স কত? 7-8 মাস হয়েছে হয়তো। 7-8 মাস। প্রত্যেকটা গাড়ল খুবই হেলদি। এই যে এই পাঠা দিয়ে ক্রস করাচ্ছেন? হ্যাঁ, ওই পাঠা দিয়ে ক্রস করছে, এবং আমার পাঠা অলমোস্ট 4-5টা পাঠা আবার রেডি হয়েছে। এই যে এখানে 2টা পাঠা আছে, 2টা পাঠা। হ্যাঁ, এখানে 3টা। না, ওইটা আমি খাসি করছি। খাসি? হ্যাঁ, ওটাকে খাসি করছি। এই বাচ্চাটাই সর্বপ্রথম আমার এখানে আসার পর প্রথম বাচ্চা হয়েছে ওইটা। তাই? যেদিন আসে তার পরের দিনে। আচ্ছা, ঠিক আছে। এই পাঠা দিয়ে ক্রস করাচ্ছে? ওই পাঠা দিয়ে ক্রস করে, এবং এই যে পরে যে ওটাও রেডি হয়েছে পাঠা। ওটা কি ওর বাবা? ওর বাবা, হ্যাঁ। তার মানে ওর বাচ্চা ওটার বাচ্চা, হ্যাঁ। বাহ, এত হেলদি! খুবই হেলদি। বলো না, আমি যেটা জবাই করছিলাম সেটাও এখানকারই বাচ্চা। ওর বয়স হয়তো 10 মাস হবে, কিন্তু 25 কেজি মাংস হয়েছে। বুঝতে পারলাম। তার মানে এখানে যে গাড়লগুলো আছে খুবই কোয়ালিটি সম্পন্ন। আচ্ছা ভাইজান, যদি আমার কোনো বন্ধু আপনার এই কোয়ালিটি সম্পন্ন গাড়ল নিতে চাই, দেবেন? আসলে আমার তো এই শখ করা আমার এখানে হয়েছে অনেক। কেউ যদি নিতে চায়, এখানে এসে পছন্দ করবে, তার যেটা পছন্দ, 1টা 2টা 3টা 4টা সমস্যা নেই, সে নিতে পারবে। আচ্ছা ভাইজান, আপনি তো প্রবাসে থাকেন আমেরিকাতে, সেখানে বসে এই খামারটি কিভাবে পরিচালনা করেন? পরিচালনা আসলে আমার এখানে সিসি ক্যামেরা আছে, জি, আর আমি সব সময় ওই সিসিতে নজরদারিতে রাখি। আর এখানে আমার শ্বশুর আছে, সেই খামারটা পরিচালনা করে। আর এখানে আমার এই খামারের যারা কাজ কাম করে, এখানে 6 জন কাজের লোক আছে। ছাগল, গরু, গাড়ল দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ লোক এখানে রাখার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা। কারণ আমি চাই যে আমার জিনিসগুলো সব যত্নে থাক। হ্যাঁ, আর আমি তো প্রত্যেক বছরেই দেশে আসি, এসে 5-6 মাস থাকি। হ্যাঁ, কুরবানির সিজনে আমি দেশে আসি। আমার অনেক গরু আছে, এই গরুগুলা কুরবানিতে সেল করি। এই সাইডে গরু আছে, এই সাইডে, ওই সাইডে গরু। আমার আর একটা শেড আছে, ওই শেডে গাভী আছে, 11টা গাভী আছে, ওরা দুধ দেয়। আপনি তো দেখছি একজন পশুপ্রেমিক। হ্যাঁ, পশুপ্রেমিক। আমি নিজে এই ধান কাটা হয়ে গেলে আমি নিজে মাঠে চড়াই। প্রত্যেক দিন আমি বিকেলের টাইমে আমি এই ছাগল আর গাড়লগুলো নিয়ে আমি নিজে মাঠে চড়াই প্রত্যেক দিন। এটা আমার প্রতিদিনেরই। আমার ওদেরকে খাওয়াইতে আমার খুব ভালো লাগে। ভাইজান, আমার যদি কোনো বন্ধু শুরু করতে চাই, সেক্ষেত্রে সে খামারটি শুরু করতে পারবে কিনা? শুরু করা এটা আছে তার মনের ইচ্ছা শক্তি থাকা লাগে। হ্যাঁ, যদি সে চিন্তা করে আমি এই খামার দিয়ে কোটিপতি হব, এটা সম্ভব না। আমি একটা খামার করি সংসার চালাবো, সেটাও সম্ভব না। একজন যদি শখের বসে বেকার ঘুরে না বেড়ায়, যদি সেটা খামার করে, 5টা দিয়ে শুরু করুক, বেশি দরকার নেই। 5টা মা গাড়ল আর 1টা পাঠা, এই 5টা 6টা দিয়ে শুরু করলে আমার মনে হয় সে 1 বছরের মধ্যে দেখা যাচ্ছে কিছু না 30টা হওয়া সম্ভব। এবং এখান থেকে সে তার মোটামুটি তার চলার খরচটা সে এখান থেকে ব্যয় করতে পারবে। সেটা আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। যদিও আমার এখান থেকে এইগুলো বিক্রি করে সংসার চালানো লাগে না, কিন্তু আমি যেভাবে বুঝতেছি, আমার কয়টা নিয়ে শুরু করছি, এই 10 মাসে কতগুলা হয়েছে, এটা প্রচুর বাচ্চা দেয়। এর কিচ্ছু করা লাগে না, অটোমেটিক বাচ্চা দিচ্ছে, 1 মাসের ভিতরে প্রেগনেন্ট হচ্ছে, আবার একটা বাচ্চা দিচ্ছে। এইভাবে এরা এত বাচ্চা দেয়, এটা চিন্তাই করা যায়। আমি আগে জানতাম না। আচ্ছা, এই দেখছেন, শিখছেন। এদের বাড়তি কোনো কেয়ার করা লাগে না, এরা অটোমেটিকলি হইতে আছে। অটোমেটিক, তাই না? আচ্ছা, বুঝতে পারলাম। এই যে এখানে দেখেন যে পাঠাগুলো আছে, 1টা 2টা 3টা, এই 3টাই কিন্তু সবাই রেডি হয়ে গেছে। এদের 2 দাঁত করে হয়েছে, এবং প্রত্যেকটাই কোয়ালিটি সম্পন্ন। এরা সবাই খামারেই জন্ম নিয়েছে? এদের খামারেই জন্ম। আচ্ছা, বুঝতে পারলাম। এই গাড়ল খামার নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা আছে ভাই? ভবিষ্যৎ পরিকল্পনা শুধু গাড়ল নিয়ে না, আমার অনেক পরিকল্পনা আছে খামার নিয়ে। আমার গরু এখন আছে 42টা 43টা, ছাগল আছে প্রায় 50-60টা, গাড়লও 40টা প্লাস। আমি অনেক বড় শেড করছি। আমার চিন্তা, আমার 100 মা গাড়ল থাকবে, 100 মা ছাগল থাকবে,
হয়তো 100 গরু রাখবো। আমার ওইদিকে আরও শেড আমি রিসেন্টলি শুরু করব কাজ। আমার স্বপ্নটা এটাই যে আমি একজন বড় খামারি হব। আচ্ছা। এই খামার নিয়ে আমার চিন্তা ভাবনা, আমি অনেক বড় কিছু করতে চাইনি। আমি ওই শহরেও বাস করিনি, শহরে আমার ভালো লাগে, আমার গ্রামে এই খামার নিয়ে এই মানুষজন নিয়ে আমার মানে সবচেয়ে ভালো লাগে। আমার নিজের কাছে আমি খুবই মানে প্রাউড ফিল করি যে আমি একজন খামারি। আমি আমেরিকান প্রবাসী বা আমেরিকান সিটিজেন এই পরিচয় আমি দিই না, আমি একজন খামারি। আমার বাবা ছিল চাষি, এইটা নিয়ে আমার স্বপ্ন এইটাই যে আমি আরো বড় করব। আসেন ভাই, বুঝতে পারলাম গাড়ল নিয়ে ভবিষ্যতে কিছু করার স্বপ্ন আছে। এবং আমরা এটাও জানতে পারলাম যে গাড়ল লালন পালন করলে এখান থেকে কিছু করা যাবে। আর একটা বিষয় হচ্ছে আমাদের দেশে যে মাংসের ঘাটতি আছে, মানুষ যদি গাড়লের প্রতি একটু নজর দেয়, তারা যদি এটা নিয়ে কিছু চিন্তা ভাবনা করে, গবেষণা করে, এরা খামার তৈরি করে, তো মাংসের চাহিদাটা এই গাড়ল দিয়ে। এখনো বাংলাদেশের সব জায়গায় গাড়ল সম্পর্কে এত তাদের ধারণা নেই, এত কিছু বোঝে না, কিন্তু গাড়ল দিয়ে অনেক কিছু করা যায়। আচ্ছা, তো ভাইজান আপনি আমেরিকায় বসে কিভাবে বুঝলেন যে গাড়ল বলে বাংলাদেশে কিছু আছে এবং এগুলো লালন পালন হচ্ছে? আসলে আমি তো জন্ম আমার এই দেশে, আমার তো আমেরিকায় জন্ম না। আমেরিকায় যাওয়ার সুবাদে আমি ওই দেশের সিটিজেন, কিন্তু আমি আসলে আমার বাড়ি যেহেতু এই চুয়াডাঙ্গা মেহেরপুর এলাকায়, আমি কুষ্টিয়ার শেষ সীমানা চুয়াডাঙ্গার শুরুতেই। তো আমি যখন ওইদিকে যাই, প্রত্যেকটা বাড়ি বাড়ি গাড়লের খামার, তখন আমি ওইটা নিয়ে চিন্তা ভাবনা করি আসলে গাড়লটা কি। তো তখন থেকেই আমার মনের ভিতরে এই সাতটা জাগে যে আমি একটা গাড়লের খামার করব। সেখান থেকে আমার এই খামারটা আসলে করা। হ্যাঁ, আর এক বড় ভাই ছিল, তার পরামর্শ নিয়ে তার কাছ থেকেই আমি গাড়লগুলো নিয়ে আসছি। সে আমাকে সহযোগিতা করছে, ভালো ভালো কিছু গাড়ল দিছে। হ্যাঁ, সে মাঝে মাঝে খোঁজও নেয়। আচ্ছা, তো সেখান থেকে আর কি শুরু। আজকে আমি একজন গাড়লের খামারি হয়েছি, স্বপ্ন আরও অনেক বড়, যে আরও বড় হবে। আমি স্বল্প সময়ে অনেক গাড়লের মালিক হয়ে গেছি। বাহ। এই গাড়লগুলো কোথায় থেকে নিয়েছিলেন ভাই? আমি গাড়লগুলো নিয়েছিলাম চারুলিয়া গ্রাম থেকে, চুয়াডাঙ্গা জেলা চারুলিয়া গ্রাম থেকে। হ্যাঁ, ওই খামারের কি নাম? ওর নাম, আমার নাম, ওর নাম একই নাম। ওর নামও রাশেদ। আচ্ছা, ও খুব একটা ভালো ছেলে। হ্যাঁ, ও আমাকে খুব ভালো গাড়লগুলাই দিছিল। আমি নতুন মানুষ, জানতাম না, কিন্তু প্রত্যেকটা খামারই এরকমই হওয়া উচিত। সে যেভাবে আমাকে সহযোগিতা করছে, আর আমিও চাই যে প্রত্যেকটা খামারি ওইভাবেই তাদেরকে নতুন খামারিদের সহযোগিতা করুক। ও গাড়লগুলো দিয়েই শেষ না, ও আমার নিয়মিত খোঁজ রাখে, আমার খামারে বেশ কয়েকবার আসছে, এবং সে নিয়মিত কখন কি চিকিৎসা দিতে হয় এইগুলো আমাকে সে সহযোগিতা করে। আমি তার প্রতি কৃতজ্ঞ। সে একজন ভালো ছেলে। আচ্ছা, তো ভাইজান যদি আমার কোনো বন্ধু আপনার সাথে যোগাযোগ করতে চায়, কিভাবে করবে? যোগাযোগ আসলে আমার এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। ফোন নাম্বারটা থাকবে, আমাকে ফোন দিলে আমার এখানে আসার জন্য সবার জন্য উন্মুক্ত। আমার এখানে যদি এসে তারা থাকতে চায়, দেখতে চায়, আমার থাকার ব্যবস্থা আছে, খাওয়ানোর ব্যবস্থা আছে, সবই আছে। তারা দেখবে, যদি পছন্দ করে একটা দুইটা নিতে চায়, তারা নিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, আপনি যদি প্রবাসে চলে যান তখন কিভাবে আমার বন্ধুরা যোগাযোগ করবে? তখনও এখানে যে আমার শ্বশুর আছে, আমার শ্বশুর সেই খামারটা পরিচালনা করে, সে ভালো মানুষ। তাহলে আপনি এমন একটা নাম্বার দেবেন যাতে সবসময় আপনাদেরকে পাই। আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যেহেতু আমাদের ইমো আমেরিকাতে কানেকশন নেই, আমি হোয়াটসঅ্যাপ চালাই। আমার নাম্বার 01712570118। আচ্ছা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। আর আমার ঠিকানা কুষ্টিয়া সদর থানা, গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন, মাগুরা গ্রামে। আমার নাম রাশেদ, আমেরিকান প্রবাসী রাশেদ। যে কেউ এই যে হালসা পাটিকাবাড়ি, তার খুবই সন্নিকটে, পাটিকাবাড়ি বাজারে এসে আমার নাম বললে সবাই দেখাই দিতে পারবে। আচ্ছা, দেখো, অনেক ধন্যবাদ ভাইজান আপনাকে আমার দর্শকদেরকে কিছু সময় দেওয়ার জন্য। আমার দর্শকরা আজকে অনেক কিছু শিখলো, অনেক কিছু জানলো যে রাশেদ ভাই যদি প্রবাসে বসে গাড়ল খামার দিতে পারে, তাহলে আমরা দেশে কেন পারবো না? ভাই, আমাদের দেশে আসলে বেকার সমস্যা বেশি। আপনার দর্শকের প্রতি শুধু আমি একটা কথা বলতে চাই, সেটা যে তারা এই বেকার সময় নষ্ট না করে 5টা গাড়ল দিয়ে শুরু করুক। 5টা গাড়ল পোষা কিন্তু আহামরি কিছু না, কোনো খরচ নেই, জাস্ট একটু সময় ব্যয় করা। তো তারা শুরু করুক, শুরু করলে ইনশাল্লাহ একদিন তাদেরও স্বপ্ন পূরণ হবে, সফলতা আসবে ইনশাল্লাহ। তাহলে গাড়ল খামার দিলে সফলতা পাওয়া যাবে, এমন ছোঁয়া আপনি পেয়েছেন? আমি পেয়েছি। আমার আসলে আমি আমেরিকান প্রবাসী, আমেরিকান সিটিজেন, আমার এমনি কোনো সমস্যা নেই, কিন্তু এটা আমার স্বপ্ন। এটা না করলেও আমার কিছু না, কিন্তু আমার খুবই ভালো লাগে এটা করি, যে আমার এখানে যারা কাজ কাম করে তাদেরও সংসার চলে,
আমারও এখানে আসলে ভালো লাগে। আমি চাই যে 5টা 10টা মানুষ এটা দেখেই তারা উপলব্ধি করুক যে আসলে গাড়লের ভিতরে কিছু আছে। জি, জি। আর আমার সবার প্রতি অনুরোধ থাকবে, তারা 5টা 10টা দিয়ে শুরু করুক। ইনশাল্লাহ তাদের অন্তত বেকার থাকা লাগবে না, বাজে সময় নষ্ট হবে না, এইটার প্রতি তাদের একটু মনোনিবেশ করতে পারবে। আচ্ছা, ঠিক আছে ভাইজান, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ভালো ইউ ভাই, থাকবেন। আপনি আসছেন, আমারও ভালো লাগলো। আপনি ভালো থাকবেন। জি, দোয়া রইল আপনার জি, জন্য। ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি যে এখানে রাশেদ ভাই আমেরিকান প্রবাসী কিভাবে এই গাড়লগুলো লালন পালন করছেন, গাড়ল খামার নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা করছে সেটাও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো যদি আপনাদের প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো আর কথা বলতে চাই না, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।